আজকের গল্পটা এমন একটা পৃথিবীতে শুরু হয় যেখানে ৯৯% মানুষই জম্বিতে পরিণত হয়েছে, আর যে 1% মানুষ বেঁচে আছে তারা জীবন বাঁচাতে শহর থেকে দূরে গিয়ে বিভিন্ন জায়গায় ছন্নছাড়া হয়ে থাকতে শুরু করে। আর ঠিক এরকম একটা পরিস্থিতিতে রবার্ট নামের এক আর্মি অফিসার তার সব থেকে প্রিয় কুকুরকে নিয়ে বছরের পর বছর ধরে সার্ভাইভ করে যাচ্ছে। কিন্তু একদিন ওই জম্বিদের আক্রমণে কুকুরটাও তাকে ছেড়ে চলে যায়। এখন এই জম্বিদের সাম্রাজ্যে রবার্ট কি আদৌ সার্ভাইভ করতে পারবে বন্ধুরা? তো গল্পের শুরুতেই আমরা একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই। তিনি ডক্টর এলিস নামের একজন বিশেষজ্ঞর ইন্টারভিউ নিচ্ছিল, যিনি বলছিলেন আজ পর্যন্ত নাকি পৃথিবীতে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে নিউরোসার্জারি সব কিছুরই কোনো না কোনো উপায় বের হয়েছে, কিন্তু ক্যান্সারের কেউ কিচ্ছু করতে পারেনি। তিনিই নাকি প্রথম ব্যক্তি যিনি ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরি করেছেন। তার এই কথা শুনে রিপোর্টার জিজ্ঞাসা করে যে, আচ্ছা, আজ পর্যন্ত আপনি কতজন মানুষের চিকিৎসা করেছেন? উত্তরে এলিস বলে যে 10,009 জনের। এদের মধ্যে প্রত্যেকে এখন সুস্থ আছে, তাই আমি আমার আবিষ্কার নিয়ে অনেক প্রাউড ফিল করি। আর এরপরে গল্প চলে যায় ঠিক 2 বছর পরে। নিউ ইয়র্কের সব মানুষ তাদের শহর ছাড়তে পুরো মরিয়া হয়ে উঠেছে। শহরে একটা নতুন ভাইরাস দেখা গিয়েছে, যেটা আবার খুব দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হওয়ার কিছু ঘন্টার মধ্যেই মানুষ মারা যাচ্ছে, আর কিছু মানুষ সার্ভাইভ করতে পারলেও তারা এক উদ্ভট জম্বিতে পরিণত হচ্ছে। তবে এইভাবে চলতে থাকলে ভাইরাসটা সবাইকে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলবে, তাই মানুষজন যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে পালাচ্ছে। আজকে যা ঘটেছে এর পিছনে দায়ী কিন্তু সে 2 বছর আগে ডক্টর এলিসের করা ক্যান্সার গবেষণা। কারণ প্রথম দিকে তার এই ওষুধ শরীর থেকে ক্যান্সার নিরাময় করলেও পরবর্তীতে সেখান থেকেই তৈরি হয়েছে এই ভাইরাসটি। এখন হুট করে এইরকম পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষকে সামাল দিতে তো সরকারেরও বেগ পেতে হচ্ছে। এদের মধ্যেই তখন আমরা আজকের গল্পের প্রধান চরিত্র রবার্টকে দেখতে পাই। সে তাড়াহুড়ো করে তার ফ্যামিলিকে নিয়ে শহরের সব থেকে কাছের বন্দরে গিয়ে পৌঁছায়। যেহেতু সে আর্মির উচ্চপদস্থ অফিসার, তাই তার জন্য আগে থেকে একটা হেলিকপ্টার বরাদ্দ ছিল। তবে তাদের সবাইকে তখন একটা বিশেষ মেশিনের মাধ্যমে স্ক্যান করে টেস্ট করে নেওয়া হয়, আর তারপর যখন দেখতে পায় সব ঠিকঠাক আছে, তখনই হেলিকপ্টারের ভেতরে পাঠিয়ে দেয়। ভেতরে যাওয়ার সময় একটা অসহায় মা বারবার তার কাছে রিকোয়েস্ট করছিল যেন তার বাচ্চাটাকেও সে তাদের সঙ্গে নিয়ে যায়। কিন্তু স্ক্যান করার পর সেই মা আর তার বাচ্চা দুজনের শরীরে জম্বি ভাইরাস ধরা পড়ে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও রবার্ট এখানে কিছুই করতে পারে না। এছাড়াও একদম শেষ মুহূর্তে আমরা জানতে পারি যে এখান থেকে শুধুমাত্র রবার্টের পরিবারই যাবে, আর তাকে পরিবার ছেড়ে এখানেই থাকতে হবে গবেষণার কাজে। এটা শুনেই তো রবার্ট নিজেই প্রচন্ড আপসেট হয়ে পড়ে, আর শেষ মুহূর্তে তার ছেলে তাদের পোষা কুকুরটাকে রবার্টের কাছে দিয়ে দেয় আর বলে যে, বাবা তুমি কিন্তু কুকুরটার অনেক খেয়াল রাখবে। আর সঙ্গে সঙ্গেই তো হেলিকপ্টারটা সেখান থেকে টেক অফ করে। ওই সময় আবার যুদ্ধবিমান থেকে একটা মিসাইল এসে শহরের প্রধান ব্রিজটাকে ভেঙে দেয়, কারণ সরকার কোনোভাবেই চায় না যে এই ভাইরাসটাই শহরের বাইরে ছড়িয়ে পড়ুক, অথবা আক্রান্ত কেউ এই শহর থেকে বাইরে বের হোক। ওই পাশের প্ল্যাটফর্মে তখন আরেকটা হেলিকপ্টার টেক অফ করছিল। ঠিক তখনই সেখানে কয়েকশো জম্বি হেলিকপ্টারের ওপর একসঙ্গে আক্রমণ করে, আর এটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই হেলিকপ্টারের ওপর গিয়েই পড়ে, যেটায় রবার্টের ফ্যামিলি ছিল। এই দুর্ঘটনার কারণে তো রবার্ট সেখানে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। আর এরপরই পার হয়ে যায় আরও 3টা বছর। নিউ ইয়র্ক শহর এখন সম্পূর্ণ জনমানবহীন। পুরো পৃথিবীতে সেই ভাইরাস এখন রাজত্ব করছে। পৃথিবীতে বেঁচে থাকা 99% মানুষই ওই জম্বিতে পরিণত হয়েছে। বাকি 1% মানুষ শহর ছেড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের কলোনি তৈরি করেই রয়েছে। তবে রবার্ট তাদের সঙ্গে যায়নি, বরং সে তার পোষা কুকুরকে নিয়ে নিউ ইয়র্ক শহরে সার্ভাইভ করছে। কারণ সে নিজেকে কথা দিয়েছিল যে ভাইরাসটা তার পরিবার আর শহরকে ধ্বংস করেছে, সেই ভাইরাসের শেষটা দেখেই ছাড়বে। আর আজকে প্রতিদিনের মতো সে বেরিয়েছে তাদের দুইজনের জন্য খাবার জোগাড় করতে। শহরে মানুষ না থাকায় এটা দিনের বেলায় যেন পশু পাখিদের আস্তানায় পরিণত হয়েছে। ওগুলোর মধ্যে দিয়ে রবার্ট প্রথমে গাড়ি চাপা দিয়ে একটা হরিণকে শিকার করার চেষ্টা করে, কিন্তু একদম শেষ মাথায় এসে দেখতে পায় যে সামনের রাস্তাটা বন্ধ। তাই সে স্যামকে সঙ্গে করে নিজের হাতে একটা বন্দুক নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এক সময় সে একটা হরিণকে তো শুট করতেই যাবে, তবে ঠিক তখনই একটা সিংহ এসে হরিণটাকে শিকার করে ফেলে। সেখানে ওই সিংহের পুরো ফ্যামিলি একসঙ্গেই ছিল, তাই রবার্ট একটু ভয় পেয়ে পিছিয়ে পড়ে। আর ঠিক ওই সময় ঘড়িতে তার অ্যালার্ম বেজে ওঠে। সে দেখতে পায় যে খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যাবে, অর্থাৎ জম্বিদের বের হওয়ার সময় হয়েছে। তাই আজকের মতো রবার্ট আর কোনো শিকার না করে বাড়িতে ফিরে যায়। ভেতরে ঢোকার সময় সে তার মেইন দরজার সামনে অনেকটা পরিমাণ অ্যালকোহল ছিটিয়ে দেয়। আজকে ঘরে তার কাছে শুধুমাত্র সবজিই আছে, তাই রবার্ট স্যামকেও ওই সবজি খেতে বলে, কিন্তু স্যাম তখন কোনো মতেই সবজি খেতে চায় না। আসলে কুকুররা তো আর সবজি খেতে পছন্দ করে না। তখন এটা নিয়ে আবার রবার্ট তাকে অনেক কথা শোনায়। বলা যায় গত 2 বছর ধরে এই শহরে কোনো মানুষের দেখা এসে পায়নি। রবার্টের একমাত্র বন্ধু হলো তার এই পোষা কুকুর স্যাম।
তাই সময় কাটানোর জন্য সে সবসময় স্যামের সঙ্গেই কথা বলে। এদিকে ঘরে ইলেকট্রিসিটির জন্য রবার্ট অনেকগুলো জেনারেটর এনে রেখেছে, কিন্তু রাতের বেলায় সে চাইলে বা সেগুলো চালাতে পারবে না, কারণ জম্বিরা অনেক সাউন্ড সেন্সিটিভ। একটু শব্দ পেলেই তারা সেখানে এসে হাজির হয়। তো এরপর সূর্য ডোবার আগের মুহূর্তে টম তার ঘরের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দেয় আর দুইজন মিলে বাথরুমের বাথটাবের মধ্যে গিয়ে শুয়ে পড়ে, কারণ ইতিমধ্যেই বাইরে হাজারো জম্বির চিৎকার শোনা যাচ্ছে। যদি ঘরের ভেতর থেকে সামান্যতম শব্দ বাইরে বের হয় তাহলে ওই সমস্ত জম্বি তাদের বাড়িতে আক্রমণ করবে। তাই তারা ভয়ে দুজন বাথটাবের মধ্যে গিয়েই ঘুমায়। তো পরের দিন সকালবেলায় রবার্টের ঘুম ভাঙতে সে এক্সারসাইজ করতে শুরু করে, আর তার সঙ্গে সঙ্গে কুকুর স্যামও সেম রুটিনই ফলো করে। এই ঘরের বিভিন্ন কর্নারে স্যাম তার ফ্যামিলির ছবি বাঁধিয়ে রেখেছে। এরপর সকালবেলায় ব্রেকফাস্ট করে সে চলে যায় তার ল্যাবে, আর সেখানে গিয়ে সে ভিডিও রেকর্ডিংটা অন করে তার এক্সপেরিমেন্টের ইঁদুরগুলোকেই দেখতে থাকে। সে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন মেডিসিন স্যাম্পল তৈরি করেছে, আর সেই স্যাম্পলগুলো সে ভাইরাসে আক্রান্ত ইঁদুরগুলোর উপরে টেস্ট করে। আর সেখানেই আজকে একটা ইঁদুরকে সে অস্বাভাবিক আচরণ করতে দেখে ফেলে, অর্থাৎ তার এই ওষুধটা ইঁদুরের ওপর কাজ করতে শুরু করেছে। তাই এখন সেটা সরাসরি কোনো জম্বির ওপর এক্সপেরিমেন্ট করতে পারবে, আর যদি কোনোভাবে এটা জম্বির ওপর কাজ করে তাহলেই সে সফল। একটু পরেই তো খাওয়ার জন্য আজকে সে আবারও শিকার করতে বের হয়। তবে যাওয়ার পথে রাস্তায় সে একটা ডিভিডির দোকানে ঢুকে পড়ে। ওই দোকানের ভেতরে তো অনেকগুলো ডল সাজানো ছিল, এগুলো আবার রবার্ট নিজেই সাজিয়েছে। আর প্রতিদিন এখানে এসে সে তাদের সঙ্গে কথা বলে। আসলে দীর্ঘ 3টা বছর ধরে একা থাকতে থাকতে সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরপর রবার্ট তার একটা রেডিও নিয়ে শহরের বন্দরে চলে যায়, যেখানে রেডিওটা অন করে সে বলতে শুরু করে যে যদি শহরে আমার মতো অন্য কেউ বেঁচে থাকেন তাহলে আমার সঙ্গে বন্দরে এসে দেখা করেন। আমার কাছে থাকার মতো নিরাপদ জায়গা আছে, এমনকি খাবারও আছে। রবার্ট আসলে অনেকদিন ধরেই জানতো যে এই শহরে কেউই বেঁচে নেই, কিন্তু তাও নিজের মনকে সান্ত্বনা দিতে সে প্রায় এই কাজই করে। তবে আজকে তার পোষা কুকুরটার অনেক মন খারাপ, কারণ অনেকদিন ধরে শিকার না করার কারণে সে কোনো মাংস খেতে পারছে না। তো ঠিক ওই সময় আবার তারা দূরে একটা আওয়াজ শুনতে পায়, আর সামনে এগোতেই তারা একটা হরিণকে পিছু করতে শুরু করে। কিন্তু সেটা পালাতে পালাতে একসময় অন্ধকার একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে, যার পিছে পিছে আবার স্যামও ঢুকে যায়। তখন বাইরে থেকে রবার্ট চিৎকার করে ডাকলেও স্যাম আর ফিরে আসে না। রবার্ট তো আসলে অনেক ভয় পাচ্ছিল, কারণ এই অন্ধকার জায়গায় জম্বিরা লুকিয়ে থাকে। তাই একসময় বাধ্য হয়ে স্যামকে বাঁচাতে রবার্টও ভেতরে ঢুকে পড়ে। ওখানে ঢোকার পর সে দেখতে পায় যে একটা জম্বি ওই হরিণটাকে মেরে ফেলেছে, আর এরপর বেশ ভয় ভয়ে তো সামনে এগোতে থাকে। একটা সময় সে ওখানে স্যামকেও দেখতে পায়, কিন্তু স্যাম তো প্রচন্ড ভয় পেয়ে আছে। আর ঠিক তখনই পেছনে তাকাতেই সে ভয়ঙ্কর একটা জম্বিকে দেখতে পায়। তাই রবার্ট তো স্যামকে নিয়ে দ্রুত ওখান থেকে পালাতে শুরু করে। তবে একসময় ওই জম্বিটা তাদেরকে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে তারা বাইরে চলে এসেছে। আর বাইরে সূর্যের আলোতে তো ওই জম্বিটা খুব অস্বাভাবিকভাবে ছটফট করতে থাকে, আর সেখানেই মারা যায়। এখন তো এই বিষয়টা খুবই ভয়ানক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, কিন্তু রবার্ট তার ভয়কে তোয়াক্কা না করে সে একটা ফাঁদ বানায়। সে প্রথমে একটা সিরিঞ্জে তার নিজের কিছুটা রক্ত ওই ফাঁদে ঢেলে দেয়, আর তারপর কিছুক্ষণের মধ্যে রক্তের গন্ধ পেয়ে তো একটা জম্বি সে ফাঁদে এসে আটকা পড়ে। আর ওই জম্বিটাকে বাঁচাতে তখন পেছন থেকে অন্য একটা জম্বি চলে আসে, এমনকি সে সূর্যের আলোতেও পৌঁছে যায়। তবে সূর্যের আলো তো জম্বিরা একটুও সহ্য করতে পারে না, তাই অবশেষে তাকে বাধ্য হয়ে আবার ভেতরে চলে যেতে হয়। এটা দেখে তো রবার্ট নিজেও অবাক হয়ে যায়, আর এরপর সে জম্বিটাকে নিয়ে তার ল্যাবে চলে আসে। তার ফাঁদে যে জম্বিটা আটকা পড়েছে তার বয়স হবে 18 থেকে 20 বছরের, আর সে একটা মেয়ে। রবার্ট তখন তাকে একটা শক্তিশালী অজ্ঞান হয়ে যাওয়া ঔষধ দিয়ে দেয়, যাতে সে আপাতত তার উপর এক্সপেরিমেন্ট করতে পারে। সে খেয়াল করে যে জম্বিটার কানের নিচে একটা প্রজাপতির ট্যাটু আঁকা আছে, তবে এই বিষয়টাকে সে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, আর ওই ওষুধটা তার শরীরে ইনজেক্ট করে দেয়, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে জম্বিটার হার্ট রেট কমতে শুরু করে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক থেকে স্বাভাবিকের দিকে চলে আসে, এমনকি শরীরের বাকি অর্গানগুলো স্বাভাবিক আচরণ করতে শুরু করে। তবে হঠাৎ করে জম্বিটার জ্ঞান ফিরে আসে, আর সে তো রবার্টকে আক্রমণ করার চেষ্টা করে। তবে রবার্ট আগে থেকে তার হাত পা বেঁধে রেখেছিল, যার কারণে জম্বিটা তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জম্বিটা আবারও অচেতন হয়ে পড়ে, তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। তাই রবার্টের পর একটা অ্যান্টিসিরাম তার শরীরে পুশ করে দেয়, আর তারপরেই দেখা যায় জম্বিটা আবারও আগের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ যে ঔষধটা ইঁদুরের উপর খুব ভালো কাজ করেছিল সেটা এই মানুষ জম্বিদের উপর কাজ করছে না। তাই রবার্ট অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে আবারও ঘরে চলে যায়, আর এখানে একটা রেকর্ডিং অন করে বলতে শুরু করে যে হয়তোবা কুকুরের উপর এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে কিছু করতে পারছে না, তাই স্যাম এখনো ভালো আছে, আর আমার উপর কাজ করছে না, কারণ আমি নিজেকে মেডিসিনের ওপরেই রেখেছি।
সম্পূর্ণরূপে আক্রান্ত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার উপায় আমি এখনো বের করতে পারিনি। তবে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, জম্বিরা সূর্যের আলোতে আসলেই তো পুরোপুরি শেষ হয়ে যায়। আবার একটা জম্বি তো তার সঙ্গীকে বাঁচাতে সাহস করে সূর্যের আলো পর্যন্ত সহ্য করতে চলে এসেছিল। আসলে তারা বেঁচে থাকার জন্য নিজেদেরকে পরিবর্তন করেছে, কিন্তু এইভাবে চলতে থাকলে মানবজাতি যতটুকু বেঁচে আছে তাও খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। তো এর পরের দিন রবার্ট আবারও তার রুটিন অনুযায়ী সকল কাজ করতে শুরু করে। প্রতিদিনের মতোই শিকার করতে বের হওয়া, সময় কাটানো আর রেডিওতে কথা বলা। তো সব কাজ শেষ করে রবার্ট যখন বাড়িতে ফিরছিল তখনই সে দেখতে পায় যে ওই শপের বাইরে একটা পুতুল দাঁড় করানো। সে তো প্রচন্ড অবাক হয়ে গাড়ি থেকে নেমেই সেই দিকে এগিয়ে যায় আর পাগলের মতো বন্দুক দিয়ে ওই পুতুলটাকে গুলি করতে থাকে, কারণ একটা জম্বির পক্ষে তো আর এই কাজটা করা কখনোই সম্ভব নয়। জম্বির তো আর মানুষের মতো জ্ঞান বুদ্ধি নেই। রবার্টের এই কাণ্ড দেখে তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে একাকিত্ব রবার্টকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তবে একটু পরে সে বুঝতে পারে যে এখানেও একটা ফাঁদ পাতা রয়েছে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এটা ছিল ওই রকম একটা ফাঁদ যেটা জম্বিদেরকে ধরার জন্য রবার্ট তৈরি করেছিল। তবে এই ফাঁদে পা দেওয়া মাত্রই তো রবার্ট তার মাথায় গুরুতর আঘাত পায়, যার কারণে সে সঙ্গে সঙ্গে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তো এরপর তার জ্ঞান ফিরে ঘড়ির অ্যালার্ম শুনে আর দেখতে পায় যে স্যাম পুরোটার সময় তার জ্ঞান ফেরানোর জন্য অনেক ডাকাডাকি করছিল। এদিকে এতক্ষণে তো সূর্য প্রায় অস্ত যাবে যাবে অবস্থা, তাই সে কোনো রকমে তার কাছে থাকা চাকুটা বের করে দড়ি কাটতে শুরু করে। আর ওই দড়ি কাটার সঙ্গে সঙ্গে সে তো নিচে পড়ে যায়, আর তখন তার হাতে থাকা চাকুটা দুর্ঘটনাবশত তার পায়ে ঢুকে পড়ে। প্রচন্ড ব্যথায় তো সে উঠে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। আর ওই সময় সামনের একটা বিল্ডিং এ সে একটা ভয়ঙ্কর জম্বিকে দেখতে পায়। বন্ধুরা, এটা কিন্তু ওই জম্বিটা যে নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য রোদের মধ্যে পর্যন্ত এসে পড়েছিল। ওই জম্বিটা আবার নিজের সঙ্গে কিছু কুকুরও রেখেছে, যেগুলোকে সে রবার্টের দিকে লেলিয়ে দেয়। এই কুকুরগুলো তাদের দুজনের উপর খুব খারাপভাবে আক্রমণ করে। রবার্ট সেখানে কোনো রকম বেঁচে গেলেও স্যাম খুব খারাপভাবে ঘায়েল হয়ে যায়। তখন রবার্ট কোনো রকম স্যামকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাড়াতাড়ি সে ল্যাবে নিয়ে যায়। তার ল্যাব থেকে সবচেয়ে কার্যকর ইনজেকশনটা স্যামের শরীরে পুশ করে, কিন্তু দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই স্যামের পশমগুলো উঠে আসতে শুরু করেছে। তার চোখ, দাঁত, নখ সবকিছু খেয়াল করে সে বুঝতে পারে যে ভাইরাসটা তার শরীরে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই তার আচরণও পরিবর্তিত হয়ে যায়। সে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই বুকে পাথর চাপা দিয়ে সে তার কুকুরটাকে জড়িয়ে ধরে আর সেখানে এসে স্যামকে শেষ করে দেয়। এই কাজটা করতে যে তার কতটুকু কষ্ট হয়েছে এটা রবার্টের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। পরিবারকে হারানোর পর থেকে এই কুকুরটাই ছিল তার একমাত্র সঙ্গী। আজকে তাকেও রবার্টের হারাতে হলো। সে এখন এই পৃথিবীতে পুরো একা হয়ে গিয়েছে। তখন নিজেকে শান্ত করে পরের দিন সকালবেলা রবার্ট স্যামকে তার বাড়ির পাশে কবর দেয়। আর এই ঘটনার পর সে তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও হারিয়ে ফেলেছে। আর এরপর সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার রাখা ওই পুতুলগুলোর সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে সে কিছুক্ষণ কান্নাকাটিও করে। আর আজকে সে সিদ্ধান্ত নিয়ে নেয় এখন থেকে সে আর বাড়ি ফিরবে না। অনেকটা রাতও হয়ে যায়, কিন্তু এরপরও সে গাড়ি নিয়ে শহরেই বসে থাকে। আর তখনই দেখা যায় হাজার হাজার জম্বি তার গাড়ির দিকে এগিয়ে আসছে। রবার্ট তো এবার রেগে গিয়ে প্রত্যেকটা জম্বিকে তার গাড়িতে চাপা দিতে শুরু করে, কিন্তু এই জম্বিরা পরিমাণে এতটাই বেশি ছিল যে রবার্ট তাদের সামনে কোনোভাবেই টিকে থাকতে পারে না। আর কিছুক্ষণের মধ্যে আরো অনেকগুলো জম্বি সেখানে পৌঁছে যায়। আর তাদের বস হলো সেই জম্বিটা যে গতকাল তার কুকুরগুলোকে রবার্টদের পেছনে লেলিয়ে দিয়েছিল। একসময় রবার্টের গাড়িটা উল্টে যায় আর ওই জম্বিটা তার উপর আক্রমণ করতে আসে। তবে ঠিক তখনই পেছন থেকে খুব তীক্ষ্ণ একটা আলো এসে জম্বির ওপর পড়ে। আর জম্বি তো আলো কোনোভাবেই সহ্য করতে পারে না, তাই রবার্টকে ছেড়ে দিয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান হারানোর আগ মুহূর্তে রবার্ট শুধুমাত্র এইটুকুই অনুভব করছিল যে কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নিয়েছে আর তাকে তার ঠিকানা জিজ্ঞাসা করছে। রবার্ট তাকে কোনো মতে ঠিকানাটা বলে অজ্ঞান হয়ে যায়। আর এর পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে তার ঘরের মধ্যে আবিষ্কার করে। ওখান থেকে উঠে ড্রয়িং রুমে যেতে সে একটা মেয়ে আর একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়। ওই মেয়েটা তখন জানায় যে আমার নাম অ্যানা আর এই বাচ্চাটা আমারই, ওর নাম ইথেন। বেচারা রবার্ট তো তার সঙ্গে কোনো কথাই বলে না, কিন্তু এনা তখন জানায় যে আপনি যখন রেডিওতে কথা বলতেন প্রতিদিনই আমরা শুনতাম। আসলে আমরা দক্ষিণ দিকের একটা শহর থেকে এসেছি আর আমার কাছে খবর আছে উত্তর দিকের পাহাড়ে কিছু মানুষের কলোনি আছে, সেখানে আমরা জীবিত থাকতে পারবো। কিন্তু রবার্ট বলে যে ওখানে যাওয়া পসিবল নয়, ওটা কমপক্ষে 3 থেকে 4 দিনের রাস্তা, তাই একা আমাদের পক্ষে ওখানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সারাদিন জার্নি করার পর কোনো সেফ জায়গা পাবো কিনা সেটাও জানি না, হয়তো এক রাতের মধ্যে জম্বিরা আমাদেরকে মেরে ফেলবে। আর তার উপর আবার আমি যে গবেষণা করছি সেটা এখনো পুরোপুরি শেষ হয়নি। এত কিছু শোনার পরেও অ্যানা তাকে বলে যে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমরা ঠিকই বের করে নেব। আসলে এই বিশাল একটা সময় একা একা থাকার কারণে রবার্ট তার মানসিক ভারসাম্য বেশিক্ষণ ঠিক রাখতে পারে না, তাই তাদের সঙ্গে তো রাগ দেখিয়ে রবার্ট ওখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে এসে সে আবারও তাদের সঙ্গে কথা বলে আর তাকে এইভাবে বাঁচানোর জন্য সে অ্যানাকে অনেক ধন্যবাদ জানায়।
তারপর থেকে এরা দুজনই রবার্টের নতুন সঙ্গী হয়ে ওঠে আর আস্তে আস্তে রবার্টও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। আর একসময় অ্যানা জানায় যে আমি মানুষের যে কলোনির কথা বলছি সেই জায়গাটা কিছুটা ঠান্ডা এরিয়াতে, কারণ ওই জম্বিগুলো ঠান্ডা পরিবেশেও টিকে থাকতে পারে না। এই কথা শুনেই তো রবার্টের মাথায় কিছু একটা চলে আসে। সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে আর ল্যাবে গিয়ে ওই জম্বিটার চারপাশে বরফ রেখে দেয়, হয়তো এর মাধ্যমে তার মেডিসিনের কার্যক্ষমতা বাড়তে পারে। কিন্তু অনেকক্ষণ কেটে যাবার পরেও তেমন কোনো পরিবর্তনই হয় না। এরপরেই তো অ্যানা আর রবার্ট একে অপরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করে। অ্যানা তাকে জানায় যে তারা নাকি একসঙ্গে 25 জনের একটা টিম ছিল আর তারা কলোনি খোঁজার উদ্দেশ্যেই বেরিয়েছিল, কিন্তু এই 25 জনের মধ্যে এখন তারা মাত্র 2 জনই বেঁচে আছে। তো কথাবার্তা শেষ হলে রবার্ট নিয়ম অনুযায়ী তাদের ঘরের সমস্ত কিছু বন্ধ করে দেয় আর নিজেদের ঘুমানোর ব্যবস্থা করে। কিন্তু হঠাৎ করে তখন বাইরের জম্বিদের চিৎকার চেঁচামেচি শোনা যায় আর আজকের এই আওয়াজটা খুব কাছ থেকেই শোনা যাচ্ছিল। তাই রবার্ট যখন ছোট্ট একটা জায়গা দিয়ে বাইরে তাকায় তখন দেখতে পায় যে হাজার হাজার জম্বি তাদের বাড়ির দিকেই আসছে। সে তড়িঘড়ি করে তার বাড়ির আশেপাশে সমস্ত সেফটি ইকুইপমেন্টগুলো অ্যাক্টিভ করে দেয় আর অনেক জম্বি তখনই বিস্ফোরণে মারা যায়। কিন্তু যতগুলো জম্বি বর্ডারের ভেতর ঢুকে পড়েছিল সেগুলো আবার তার বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে। কিছু জম্বি আবার এতক্ষণে ভেতরে ঢুকেও পড়েছে আর তাদের উপর আক্রমণ করতেও শুরু করে। রবার্ট তখন কোনো মতে অ্যানা আর তার ছেলেকে নিয়ে বেসমেন্টে চলে যায় আর এই অ্যাটাকটা করেছিল মূলত ওই জম্বিদের বস। রবার্ট আসলে তার পার্টনারকে এক্সপেরিমেন্টের জন্য ধরে এনেছিল। ওদিকে ল্যাবের মধ্যে রবার্ট খেয়াল করে যে তাপমাত্রা কম থাকার কারণে তার মেডিসিনটা ওই জম্বির শরীরের উপর কাজ করতে শুরু করেছে। কিন্তু ততক্ষণে আবার অনেকগুলো জম্বি ভেতরে এসে পড়েছে। তবে তার ভাগ্য ভালো যে ল্যাবটা একটা মোটা কাচের দেওয়াল দিয়ে সুরক্ষিত। তাই ভেতর থেকে তখন রবার্ট জম্বিদের লিডারকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাদের বাঁচানোর মেডিসিন খুঁজে পেয়েছি। তবে এরা তো জম্বি, তাই রবার্টের কথা তারা কিছুই বুঝতে পারছিল না। আর লাগাতার আক্রমণের কারণে তো রবার্টের সামনে থাকা কাচের দেওয়ালটায় বিশাল একটা ফাটলের সৃষ্টি হয়। তখন ওই জম্বিদের বসের আচরণে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। সে যেন বলতে চাইছিল তার পার্টনারকে ছেড়ে দেওয়া হোক। আর এইসব দেখেই তো রবার্টের কিছু একটা মনে পড়ে যায়। এরপর সে ল্যাবে থাকা জম্বিটার ঘাড়ে একটা প্রজাপতির চিহ্ন দেখতে পায় আর বুঝতে পারে যে জম্বিতে পরিণত হয়ে যাবার পর তাদের মধ্যকার যে ভালোবাসা ছিল সেটা কোথাও না কোথাও এখনো জীবিত আছে। আর বাকি জম্বিদের তুলনায় রবার্টের এই লিডারকেও ব্যতিক্রম বলে মনে হয়। এই সবকিছু দেখে আবার রবার্টের তার পরিবারের কথা অনেক মনে পড়তে শুরু করে আর সে সিদ্ধান্ত নেয় যে সে এই মেয়েটাকে ফেরত দিয়ে দেবে। এরপর সে তার শরীরে সমস্ত মেডিসিন লাইনটা খুলে ফেলে আর অ্যানাকে বলে যে দরজাটা খুলে দাও। কিন্তু অ্যানা তো কিচ্ছু বুঝতে পারছিল না, তাও সে রবার্টের কথা মতো দরজাটা খুলে দেয়। রবার্ট তখন ওই জম্বিটাকে নিয়ে বাইরে তাদের মধ্যে চলে যায়। রবার্টকে দেখে যখন বাকি জম্বিরা তার উপর আক্রমণ করতে যাবে তখন আবার ওই লিডার তাদেরকে আটকে দেয়। হয়তো এই বিশাল একটা সময়ের মধ্যে জম্বিদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এরপরে রবার্ট একটা ইনজেকশন দিয়ে ওই জম্বি মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনে আর এটা দেখি অবশেষে ওই জম্বি লিডারটাও শান্ত হয় আর তার পার্টনারকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ফেরত চলে যায়। কিন্তু রবার্টদের সে কোনো প্রকার ক্ষতি করে না। আসলে এতদিন পর্যন্ত শুধুমাত্র তার পার্টনারকে খুঁজে পাওয়ার জন্য জম্বিটা এইরকম পাগলামি করছিল। তো এর পরের দিন সকালবেলায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে রবার্ট তার সকল গবেষণা আর মেডিসিন নিয়ে অ্যানার সঙ্গেই রওনা হয়। এখন তাদের গন্তব্য হলো উত্তরের দিকে মানুষের সেই কলোনিটাকে খুঁজে বের করা। সেখানে এখনও অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। রবার্ট এখন ওই জায়গায় গিয়ে তার গবেষণার কাজটাকে চালিয়ে যাবে আর বাকি জীবনটা হয়তো সে অ্যানা আর তার ছেলের সঙ্গেই কাটিয়ে দেবে। আসলে ভালোবাসা যে কত বড় অদ্ভুত জিনিস তাই জম্বিদের না দেখলে হয়তোবা আমি বুঝতেই পারতাম না। মানে জম্বি হয়ে যাবার পরেও একে অপরের প্রতি কতটা টান, তাই না? তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো এবং নিরাপদে থেকো। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।